নাটকে আসা হচ্ছে নবান্ন নাটক দিয়ে। গণনাট্য সংঘ 1944 সালের অক্টোবর মাসে এই নাটক মঞ্চস্থ করেছিল। তখন দুর্ভিক্ষ, কালোবাজার, যুদ্ধ, সেই দেশে একটা টালমাটাল অবস্থা। সেই সময় আমরা শুধু একটা অনুপ্রেরণা, শুধু যে বিনোদনের জন্য এসেছিলাম তা না, আমাদের মধ্যে একটা রাজনৈতিক একটা শিক্ষা, একটা প্রচার করার উদ্দেশ্য ছিল মোট কথা। সেই নিয়ে এসেছিলাম আমরা, এবং সেই জন্যই বোধহয় সামনে একটা আমাদের উদ্দেশ্য এবং আমাদের আদর্শ ছিল বলেই আজ পর্যন্ত এই 60 বছর ধরে একাধিক ক্রমে আমি অভিনয় করতে পারছি। এবং আমরা গণনাট্যের সঙ্গে তৃপ্তি মিত্র, আমি, সাধনা রায়চৌধুরী, রেবা রায়চৌধুরী যে কয়েকটি মেয়ে এসেছিলাম, এবং সেই আদর্শে প্রেরণায় আমাদের পরের প্রজন্মের মেয়েদেরও খুব সুবিধে হয়েছিল। যে তার সামাজিক বাধা, নানা রকম মেয়েদের অনেক রকমই বাধা আছে, সংসারের বাধা, সেই সব কাটিয়েও তারা আমাদের আদর্শ সামনে রেখে সব উপেক্ষা করে আসতে পেরেছিলেন, এবং সেই জন্য আমরা গর্ববোধ করি। আর আমার এই নাটকে ক্ষমা করব না, তাতে আসার ইতিহাস আছে একটা। আমরা উৎপলদত্ত ছাড়াও আরেকটি নাটক উৎপলদত্তের মৃত্যুর পর করেছি, সেটা রোজমেরি অ্যাভিনিউ। সেটা উৎপলদত্ত অনুবাদ করে গিয়েছিলেন, কিন্তু আমাদের একজন সভ্য বিত্তেশ ব্যানার্জি সে পরিচালনা করেছিল। আমরা নাটকটা দিল্লিতে আমি এবং আমার মেয়ে বিষ্ণুপ্রিয়া দুজনে দেখেছিলাম শো, এবং মনে হয়েছে আমরা যে আদর্শ এতদিন মেনে চলেছি, যে আদর্শ ধরে আমরা পথ এগুচ্ছি, সেই আদর্শের সঙ্গে খুব মিল আছে। একটা স্বৈরাচারী শাসন থেকে কিভাবে অত্যাচারিত সেখানকার গ্রামের মানুষরা, এবং প্রত্যেকটি পুরুষকে তারা বন্দী করে মিলিটারি নিয়ে চলে গিয়েছিল, এবং এই মেয়েরা এই গ্রামটার মধ্যে কিভাবে তার বিরুদ্ধে লড়াই করছে এবং কিভাবে অত্যাচারিত হচ্ছে, এই নিয়ে গল্প। সুতরাং আমাদের কাছে স্বৈরাচারী ডিক্টেটরশিপ ধরতে গেলে এই যে শাসনতন্ত্র, তার বিরুদ্ধে প্রচার করাটা একটা মুখ্য উদ্দেশ্য, এবং এটা চিরদিন বিপ্লবের পথে সমস্ত দেশকেই এগিয়ে নিয়ে যায়। আমার সেই আদর্শটাকে আমি রাখতে পারছি। তাছাড়া আমাদের গ্রুপের যে সমীর মজুমদার, পুরনো সভ্য এবং খুবই ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, তিনি যখন রাজি হলেন যে নাটকটা সকলেরই পছন্দ হলো গ্রুপে, এবং তিনিও রাজি হলেন। আমরা যখন তাকে প্রথম বললাম আপনি পরিচালনা করুন, তখন তিনি রাজি হয়ে গেলেন। তখন আমরা নেমে গেলাম, এবং প্রায় 2 মাস রিহার্সাল দিয়েছি, এবং সকলে এত খেটে, এত পরিশ্রম করে, প্রচুর অর্থ ব্যয় করে এইটা আমরা করে যে সাকসেসফুল হয়েছি, এবং এটা তোমাদের যে ভালো লেগেছে, তোমরা দেখেছো, সেটি আমাদের সবচেয়ে বড় পুরস্কার। আমার প্রায় প্রত্যেকটি নাটকই মুখ্য ভূমিকা, ব্যারিকেডে মুখ্য ভূমিকা করেছি, কল্লোলে করেছি, তখন যুদ্ধ চলছে, দ্বিতীয় মহাযুদ্ধ, এবং আমার ছেলে সাদ্দুল সিং সেই সমস্ত বিপ্লবটা সেই সংগঠন করেছিল, এবং সে 2 বছর হলে চলে গেছে জাহাজের সঙ্গে, যুদ্ধ জাহাজে, কিন্তু তার কোনো খোঁজ নেই। মা ডাঙ্গার সমস্ত সেনাদের নিয়ে সংগঠন করছিলেন, এবং আমি তার মা, আমাকে নেত্রী হিসেবে সবাই মেনে নিয়েছিল তখনকার। সেই ছেলে যখন আসছে না, সেই রকম হচ্ছে, তখন হঠাৎ একদিন সেই ছেলে এসে উপস্থিত। সেইখানে এটি সবচেয়ে এই নাটকের এই চরিত্রে উল্লেখ্য যে সব জায়গায় দেখা যায় যে বউয়ের কোনো দোষ থাকে না, কিন্তু মায়েরা ছেলের পক্ষই নেয়। কিন্তু এই নাটকে এমন দৃঢ় চরিত্র কৃষ্ণাবাইয়ের, সে ছেলের সঙ্গে তর্ক করছে যে না, ও কিচ্ছু অন্যায় করে। সেখানে স্বামী বলছে যে তাহলে আমি চলে যাই, তুমি যখন আরেকজনের সঙ্গে ঘর বাঁধা ঠিকই করে নিয়েছো। সুভাষ দেশাই, সেই সিনটা, সুভাষ দেশাই একদিকে আছে, লক্ষ্মীবাই মাঝখানে, আর একদিকে সাদ্দুল সিং। সাদ্দুল, তোর এই বীরত্বগুলো জাহাজে গিয়ে দেখা, সেখানে নয়। 44-45 সালে বোম্বাইয়ে আসিসনি কখনো? কেমন করে জানবি মার্কিন নাবিকরা কি ভীষণ, কি বর্বর, কি পশু? অ্যাপোলো বন্দর ছিল ওদের ঘাঁটি, এই বস্তি ছিল শিকারের জঙ্গল। ইজ্জত হাতের মুঠোয় নিয়ে চলতো মেয়েরা। লক্ষ্মীর ইজ্জত তাকে বাঁচিয়েছে কে? ওই পঙ্গু ছেলেটা। একদিন 3 মার্কিন জাহাজকে এক হাতে রুখেছিল, তারপর মার খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে, কিন্তু লক্ষ্মীকে পালাবার সময় দিয়ে তবে পড়েছে। স্ত্রীর ইজ্জত বাঁচাবার জন্য ছিলি তুই এখানে? যোগরে করে বউ মার্কিন জাহাজীদের হাতে পড়ে বেশ্যা হয়ে গেছে আজকাল। সুভাষের বউ হচ্ছে বেশ্যা, ভালো ছিল লক্ষ্মী, খেতে দিয়েছিস আমাদের।
জানিস তোর মাইনের টাকা পর্যন্ত পাঠায়নি, তোর কে দেখেছে আমাদের সুভাষ?